গ্লোবাল এবং চাইনিজ রং কোনটাতে আসলে সুবিধা বেশি, কোনটাতেই বা আসলে অসুবিধা বেশি, আবার অনার্জিটি এতে কি গ্রিন লাইন পড়ার পসিবিলিটি আছে? এরকম সব ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে। আস্ক 7 নতুন একটা পর্বে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। গতকালকের ভিডিওতে আপনারা অনেক দারুণ দারুণ প্রশ্ন করছিলেন, সেগুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা হবে। কমেন্টগুলোতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের ফেসবুক গ্রুপটাতে অবশ্যই একটু জয়েন হবেন, কারণ আমাদের আগের যে বড় দুইটা গ্রুপ ওই দুটো কিন্তু ভ্যানিশ হয়ে গেছিলো, আপনারা জানেন। ওই যে সেই জুন জুলাইয়ের আন্দোলনের সময় আমার একটা পোস্ট দেওয়ার পরে। তো যারা আসলে গ্রুপে জয়েন করতে চান, টেক নিয়ে একটু আলোচনা করতে চান, তারা অবশ্যই আমাদের গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন। ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। অলরাইট, প্রথম কমেন্টটি করছেন এমডি রাব্বি হাসান ভাই। উনি লিখছেন, স্যাম ভাই জানি না আমার এই প্রশ্নটা আপনার সামনে পড়বে কিনা। আমার প্রশ্নটা হলো, ওয়াইফাই চালু রাখলে রাতে ঘুমানোর সময় মানবদেহের কোনো ক্ষতি হয় কিনা, এই আর হচ্ছে কি আর কি প্রশ্ন ওনার। সো আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। আসলে একদম পরীক্ষিতভাবে ওরকম কোনো ধরনের পাওয়া যায়নি যে এটাতে আসলে মানব শরীরের এই ধরনের ক্ষতি হতে পারে। মাইক্রোওয়েভ আমাদের জন্য একটা ক্ষতির কারণ, এটা আমরা জানি। সেটা ইভেন মোবাইলের রেডিয়েশনও, নর্মাল যে নেটওয়ার্ক রেডিয়েশন যেটা আছে সেটাও। সো সেরকম একটা বিষয় থাকতে পারে, কিন্তু একেবারে পরীক্ষিত এরকম কিছু নেই যে হ্যাঁ এইটা থেকে এমন কিছু পাওয়া গেছে বা এমন সমস্যা পাওয়া গেছে, বা কেউ সরাসরি ওয়াইফাই ব্যবহার করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করছেন। পরবর্তী কমেন্ট করছেন আকাশ ভাই। উনি লিখছেন, স্যাম ভাই আপনি যে কোনো ফোনের রিভিউ করলে ফোনের ক্যামেরার ফটোগুলো গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেবেন, তাহলে আমাদের অরিজিনাল ফটোগুলো দেখতে পারবো। আমাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী ফটোর কোয়ালিটি বুঝতে সমস্যা হয়। অলরাইট, আমি ট্রাই করবো এখন থেকে যে ফোনগুলো একটু ক্যামেরা সেন্ট্রিক টাইপের সেগুলোর অবশ্যই একটা গুগল ড্রাইভে আর কি ছবিগুলো দিয়ে দেওয়ার জন্য। বাট সব ফোনের ক্ষেত্রে হয়তো এটা সম্ভব হবে না, কিন্তু যেগুলো ক্যামেরা সেন্ট্রিক ওগুলোর ক্ষেত্রে আমি দেওয়ার ট্রাই করবো অবশ্যই। রায়হান রাকিব ভাই, উনি লিখছেন, ভাইয়া 5 ইঞ্চ সাইজের ফোন দেশের বাজারে তেমন একটা দেখা যায় না, কিন্তু অনেকের ছোটোখাটো ফোন পছন্দ। কোম্পানিগুলো 5 থেকে 6 ইঞ্চি সাইজের ফোন তৈরি করতে পারে না? লাভ ফ্রম রংপুর। 6.2 এমন কিন্তু বেশ কয়েকটা ডিভাইস এবছরে এসছে আমরা যেটা দেখেছি, যেমন ধরুন ভিভোর X200 Pro মিনি, তারপর হলো শাওমির 15। এই ডিভাইসগুলোর সাইজ কিন্তু বেশ কিছুটা ছোট, কম্প্যাক্ট সাইজের। তবে একেবারে ওই 5 বা 6 এমন সাইজের ফোন পাওয়াটা এখনকার দিনে একটু মুশকিল। কেন কোম্পানিগুলো বানায় না জানেন? আপনার হয়তোবা পছন্দ হচ্ছে ছোট ফোন, আমারও হয়তোবা হতে পারে। এই সংখ্যাটা খুবই কম, আমাদের এই সংখ্যাটা খুবই কম, বাট ম্যাক্সিমাম মানুষই একটু বড় টাইপের ডিভাইস পছন্দ করে। তো কোম্পানিগুলো সেদিকেই মানে ওই চাহিদার দিকেই গুরুত্বটা একটু বেশি দেয় আসলে। দ্যাটস ইট। আজিজুল হাকিম শুভ ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, চাইনিজ রম এবং গ্লোবাল রমের সমস্যাগুলো কি কি? আচ্ছা, এই যে দুইটা রমের মাঝে সমস্যা আসলে না, সমস্যাটা হচ্ছে আমাদের রিজন অনুযায়ী আমরা একটু সমস্যা ফেস করতেই পারি। ব্যাপারটা ধরুন এমন, চাইনিজ যে ভ্যারিয়েন্টের ফোনগুলো হয়ে থাকে এগুলোতে আমরা বেশ কিছু চাইনিজ ব্লোটার পেয়ে যাই। তারপর অনেক সময় দেখা যায় নোটিফিকেশন জনিত কিছু সমস্যা দেখা যায়। আবার অনেক সময় গুগলের জিএসএম সার্ভিসটাও আমরা বাই ডিফল্ট পাই না, এমনকি গুগল প্লে স্টোরও আমরা পাই না। কিন্তু এগুলোরও সমাধান রয়েছে, তবে সব ফোনে কিন্তু এই সমাধান ঠিকভাবে হয় না। মেজর যে ফোনগুলো রয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে গুগলের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গিয়ে বেশ ভালোই প্যারায় পড়েন অনেকেই। আবার ধরুন যে এখনকার দিনের রেডমি বা অনারের ফোন, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই জাতীয় সমস্যাগুলো খুব একটা ফেস করি না। হ্যাঁ, যখন প্রথম কিনে নিই তখন হয়তো গুগলের সার্ভিস পাই না বা প্লে স্টোর থাকে না, কিন্তু যে দোকান থেকে আপনি কিনছেন সেখান থেকে চাইলে আপনি কিন্তু খুব সহজেই সেগুলো ইনস্টল করে নিয়ে আসতে পারেন। আবার এই যে অ্যাপগুলো বাড়তি থাকে সেগুলোকে আনস্টল করে নিতে পারেন। হয় কি, কোম্পানিগুলো এক এক দেশের জন্য সেইভাবে কাস্টমাইজ করে আর কি ফোনগুলো তৈরি করে থাকে। চায়নাতে গুগলের সার্ভিস এমনিতেও তারা ব্যবহারটা করে না, দ্যাটস ওয়াই আসলে তারা ওই দিকটাতে গুরুত্বও দেয় না এবং ওদের জন্যই তৈরি করে। আর বাংলাদেশে তো আনঅফিশিয়াল ফোন পাওয়া যায়, যে কারণে চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলো চলে আসে। আর গ্লোবাল ভ্যারিয়েন্টের যে ফোন, এগুলো হয় কি গ্লোবালি সবার জন্য এমনভাবে তৈরি করা হয়ে থাকে যেন যে কেউ এটা খুব সহজে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে আপনারা আমার চালাতে কোনো ধরনের সমস্যা হয় না। যে কোনো সার্ভিস বলুন না কেন, যে কোনো অ্যাপের ক্ষেত্রে বলুন না কেন, সব কিছু আমরা এখানে পেয়ে যাচ্ছি, কিন্তু একদম গুগলের সমস্ত সার্ভিসটাই পেয়ে যাই। প্লাস এই যে ওটিপি, নোটিফিকেশন, এই জাতীয় সমস্যা ফেস করি না। এখন যদি চাইনিজ আর গ্লোবালের সাথে কম্পেয়ার করে বলে, দামের ক্ষেত্রে চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলোর দাম তুলনামূলকভাবে কম হয়ে থাকে, বাট আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন গ্লোবাল ভ্যারিয়েন্টের ফোনগুলোই, যেগুলো আপনাকে কোনো ধরনের প্যারা দিবে না। এমডি রাজিব হোসেন ভাই জানতে চেয়েছেন, আপনার G-Shock 2100 এই ওয়াচটার প্রাইস কত, মডেল কত, ইউজ করে এটা কেমন লাগে? আচ্ছা, এই যে এই ঘড়িটার কথাই ভাইয়া বলছেন। অনেকেই এই ঘড়িটার ব্যাপারে জানতে চেয়েছিলেন, ভাই আপনার এই ঘড়ির মডেল কি, কোনটা কি? অনেকেই হয়তো স্মার্ট ওয়াচ ইভেন্ট ভাবছিলেন, বাট এটা আসলে G-Shock 2100 সিরিজের একটা ওয়াচ। এই হচ্ছে তার বক্স। এটা 5729 এভাবে যদি সার্চ করেন তাহলে খুব সহজে পেয়ে যাবেন। কেনা হয়েছিল চায়নার মার্কেট থেকে। আমার খরচ করতে হয়েছিল 1628 RMB মতো মনে হয়, এরকম নাকি 30 RMB যেন। তো সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় ধরুন 28,000 সামথিং পরে আর কি।
আর এটার দুইটা ভ্যারিয়েন্ট হয়ে থাকে, একটা সোলার সহ একটা উইদাউট সোলার। এটাতে সোলার রয়েছে যে কারণে এটার দাম একটু বেশি ছিল, 5-6 হাজার টাকা বেশি পড়েছে আর কি। বাট টু বি ভেরি অনেস্ট, এটা ব্যবহার করে আমি সেই মজা পাই, একটা অন্য লেভেলের কনফিডেন্স পাওয়া যায় এর থেকে, মানে ভালোই লাগে আর কি ব্যাপারটা। আর এই ধরনের ঘড়িগুলো খুব রাফ অ্যান্ড টাফ টাইপের মানে ইউজ করা যায় আর কি, এই কারণেই বেশি মজা মূলত। সো বাংলাদেশেও মনে হয় এখন অলরেডি চলে আসছে। শিফাত শাহরিয়ার প্রতীক ভাই, অনার জিটি কি গ্রিন লাইন পড়ার চান্স আছে? প্লিজ রিপ্লে। নাই বললে তো ভুল হবে ভাই, তবে এখন পর্যন্ত কারো পড়ছে বলে শুনিনি আমি কোথাও, না টুইটারে না ফেসবুকে কোথাও। কিন্তু যারা ব্যবহার করছেন, কেউ যদি জেনে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে ভাইটার উপকার হবে। আর আমি না কিছুদিন আগে অনারের ফ্যাক্টরিতে, তারপর ওদের R&Dতে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে ওদেরকে বললাম যে আপনাদের বেশ কিছু ডিভাইসে কিন্তু অলরেডি বাংলাদেশে আমরা দেখছি যে গ্রিন লাইন পড়ছে, ব্যাপারটা কী? ওদের এক্সপ্লেনেশনটা মানে আসলে খুব অন্য রকম ছিল, যে একমাত্র তোমাদের কান্ট্রিতে এবং ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা এমন ব্যাপার দেখতে পাই, কিন্তু অন্য কান্ট্রির ক্ষেত্রে এই ধরনের বিষয় আমরা শুনিনি। কারণ এটা একটা চিন্তার ব্যাপার। কিন্তু ইভেন আপনিও দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড যদি কম্পেয়ার করেন, ম্যাক্সিমাম ব্র্যান্ডের মডেলের ক্ষেত্রে বাংলাদেশ ইন্ডিয়াতে এসে এগুলোর গ্রিন লাইন দেখা যাচ্ছে আর কি। বাট আমি জানি না এটা আসলে কারণ কি। এটা কি আমাদের কোনো ওয়েদার বা পরিবেশগত কোনো বিষয় আছে, নাকি আসলে আমাদের এখানে যেগুলো আসছে সেগুলো নিম্নমানের? হতে পারে তো অনেক কিছু, তাই না? জান্নাত রিতুন ভাইয়া, ড্যাজেল অ্যান্ড অ্যাপল গ্যাজেটস দুইটাই আইফোনের ওয়ারেন্টি দেয়, তাহলে দামের এত তফাৎ কেন? টু বি ভেরি অনেস্ট, আমার বিন্দুমাত্র আইডিয়া নেই তাদের দামের এত তফাৎ কেন, যেহেতু দুটোই ওয়ারেন্টি ক্লেম করছে। শিফাতুল্লাহ ভাই লিখছেন, ভাই রিসেন্টলি ইনফিনিক্সের একটা ডিভাইস ব্লাস্ট করছে, এ বিষয়ে আপনার মতামত কি? আমি নিজেও ইনফিনিক্সের ডিভাইস ইউজ করি। হ্যাঁ, রিসেন্টলি আমরা এমন একটা পোস্ট দেখি আমাদের গ্রুপেও আসছিল, পরে আমাদের মডারেটর আমার সাথে শেয়ার করলো। ইভেন যিনি পোস্ট করছিলেন তার সাথে আমি যোগাযোগও করেছি নিজে সরাসরি, এবং উনি বললেন যে উনি একটা জায়গায় পোস্ট দেখেছিলেন, উনি আসলে ব্যাপারে তেমন কিছু জানেন না। তো আমি যিনি কিনা আসলে একদম ভিকটিম হয়েছেন, ওনার সাথে সরাসরি আমি কন্ট্যাক্ট করতে পারিনি, আমি চেষ্টা করছিলাম কয়েকবারই। তো আমি শোনাশুনি যেটা শুনেছি, উনি ওনার ফোনটা থেকে রিভার্সলি অন্য কোনো ফোনকে নাকি চার্জ মানে করতে যাচ্ছিলেন বা এরকম কিছু কোনো একটা আইফোনে, এমনটা আমি শুনতে পাই। তো সেক্ষেত্রে নাকি ওই ডিভাইসেও চার্জ কম ছিল যেটা দিয়ে করা হচ্ছিলো সেটাতেও, এবং দুইটা ফোনেই অতিরিক্ত গরম হয়ে যায়। একটা সময় আমার ফোনটা কি ব্লাস্ট করে পকেটে থাকাকালীন অবস্থায়। এখন জানি না এটা আসলে কতটুকু সত্যি ঘটনা, বাট এমনটাই শুনেছি। এখন এই ফোন ব্লাস্ট হওয়াটা নতুন কিছু না, বাংলাদেশে এর আগেও বেশ কয়েকটা ব্র্যান্ড থেকে আমরা দেখেছি, আবার এই ইনফিনিক্সটাও দেখলাম। এখন কার কোনটা যে ব্লাস্ট হবে কখন বলা যায় না, বাট আসলে এটা খুবই ভয়ের একটা বিষয় না, এরকম একটা ডিভাইস যেটা সারাক্ষণই আমাদের সাথে থাকছে, রাতে ঘুমানোর সময় মাথার পাশে রয়েছে, কথা বলছি আপনি আমি। তো এই লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা আসলে খুবই ডেঞ্জারাস একটা জিনিস, অতিরিক্ত হিট কোনোভাবেই নিতে পারে না, অতিরিক্তও না, মানে ওর একটা লিমিটেশন তো থ্রেশহোল্ড তো আছে, এর উপরে গেলেই বুম। তো কোম্পানিগুলোর আসলে মনে হয় আরও বেশি এদিকে গুরুত্ব দেওয়া উচিত, শুধুমাত্র মানে নতুন নতুন ফোন আজকে একটা নিয়ে আসছি কালকে একটা নিয়ে আসছি এই বিষয়ের দিকে না ঝুঁকে, বরং এর মাঝে যে একটা বোম আমি দিয়ে দিচ্ছি, মানে ব্যাটারিটাকে আমি বোম হিসাবে ধরে নিলাম, তো সেই জিনিসটা আসলে কতটুকু সেফটি অ্যান্ড সিকিউরিটির জায়গায় আছে এটার দিকে বোধহয় আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত, এবং ইনফিনিক্সেরও এই জায়গায় অবশ্যই আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। আবু বকর ভাই লিখছেন, স্যাম ভাই আমার প্রশ্ন হলো, স্যামসাং একাডেমি এর ক্লাস শুরু কবে হবে? আপনি বলছিলেন জানুয়ারিতে শুরু হবে, আশা করি উত্তর পাবো। আমি রায়হান বলছি ঢাকা থেকে। রায়হান ভাই থ্যাংক ইউ, সুন্দর একটা প্রশ্ন করলেন। যারা জানতেন না, আমাদের স্যামসাং একাডেমি নামে কিন্তু একটা একাডেমি রয়েছে, আপনি অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন, এবং যেখানে আমরা ভিডিও এডিটিংয়ের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চাচ্ছি, কোর্সের ব্যবস্থা করছি। শুধু ভিডিও এডিটিং না, আসলে মূলত কন্টেন্ট ক্রিয়েশন জার্নি নিয়ে একদম টোটালি A to Z, ইভেন একদম একটা ভিডিও আপলোড করা পর্যন্ত আপনাকে কী করা উচিত এই বিষয়েও সেখানে আপনাদের সাথে ক্লাস থাকবে এরকম। সো এইটা জানুয়ারিতে আমাদের শুরু করার কথা ছিল, বাট বিভিন্ন কারণে আমরা একটু পিছিয়ে পড়েছি আসলে, কিন্তু 2025 সালের আশা করছি ফার্স্ট কোয়ার্টারের মধ্যে আমরা এটা শুরু করতে পারবো, এটুকু বিশ্বাস রাখছি। এবং এটুকু শিওর থাকতে পারেন, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা খুব সহজে জানতে পারবেন, ইভেন আমাদের ফেসবুক গ্রুপ বা পেজ একটু ওগুলোতে টাচে থাকবেন আর কি, তাহলে ডেফিনেটলি জানতে পারবেন কবে কি শুরু হচ্ছে। আর আমি মোটেই চাচ্ছি না একটা মানে হজরতলা বা কোর্সের মতো কিছু নিয়ে আসতে, আমি চাচ্ছি যে স্যামসাংয়ের এই কোর্সটা মানে জাস্ট বছরে একবার বা দুবার থাকবে, এবং সেই একবার বা দুবারে আপনি যেটা শিখতে পারবেন সেটাই বরং কাজে লাগবে। মানে একটা কোর্স গেল আবার একটা আসলো এরকম এরকম কিছু না ভাই, একদম যেটা আসলে কাজের মতো কিছু হবে সেভাবে সেট আপ করতে দেন, এবং সেইটুক টাইম বোধহয় আমরা নিতেই পারি, কি বলেন? জহের টেক, স্যাম ভাই বর্তমানে পিক্সেল 6 Pro নেওয়া কি ঠিক হবে? দয়া করে জানাবেন, আপনার সকল ভিডিও দেখি, লাভ ফ্রম নোয়াখালী। ভাইয়া আমার সাজেশন থাকবে এই ফোনটা এখন না নেওয়ার জন্যই। আমার মনে হয় ওই ফোন না নিয়ে বরং বর্তমান সময়ের আপনি ওরকম সিমিলার প্রাইস পয়েন্টের অন্য কোনো একটা ডিভাইস নিলে সেটা বরং আপনার জন্য আরও বেশি ভালো হবে। সেলিম ভাইয়া লিখছেন, টেকনো অ্যান্ড ইনফিনিক্স অলরেডি অফারিং কার্ডলেস EMI, ইজ দেয়ার এনি আদার অপশন অফারিং দ্য সেম? আমি না আসলে এভাবে শুনিনি, এমনকি টেকনোর এই যে অফারটা বললেন না, এটাও আমি এই প্রথম শুনছি আপনার কাছ থেকে ভাইয়া। সো আমি এই ব্যাপারটা আসলে জানি না।
আমি ট্রাই করবো এ ব্যাপারে জানার জন্য, এমনকি আমি টেকনোর সাথে এ ব্যাপারে কথা বলতে চাই। আমরা নেক্সট টেক নিউজ শনিবারে বা রবিবারের যে আস্ক স্যাম, তখন এটা নিয়ে আমি অবশ্যই আপনার সাথে আলোচনা করে জানাতে পারবো যে আসলে অন্য কারোর এই ধরনের সার্ভিস রয়েছে কি। রিফাত ভাইয়া বেশ বড় সড়ো করে একটা প্রশ্ন করছেন, এবং ওনার প্রশ্নটা যদি আমি একটু গুছিয়ে বলি, বিষয়টা ছিল, সারমর্মটা ছিল এরকম যে আমি আমার ইউটিউব জার্নিটা আসলে কিভাবে শুরু করছিলাম, কি কি ফলো করতে হতে পারে, কোন বিষয়ের দিকে গুরুত্ব দিতে হতে পারে। উনি নিজেও ইউটিউবে আসলে ক্যারিয়ার করতে চাচ্ছেন বা শখের বশে হলেও ইউটিউবিং করতে চাচ্ছেন। তো আসলে আমার শুরুটা তো হয়েছিল DIY দিয়ে, ডু ইট ইউরসেলফ। ওই চ্যানেলে বা আমার এই চ্যানেলটা তো আমি এই ধরনের ভিডিওই দিতাম। পরবর্তীতে আসলে আমার একটা অভ্যাস ছিল, বা ওই সময় টাকা পয়সা তো হাতে খুব একটা ছিল না, ছোটো ছিলাম যেহেতু, বাসা থেকে অনেক বেশি টাকা পয়সা নেওয়া যেত না। আমি বিক্রয়.com থেকে আসলে ফোন কিনতাম, কয়েকদিন ব্যবহার করতাম, আবার হয়তো সেল করে ফেলতাম। মানে নতুন ফোনগুলোতে কি আছে এটা দেখার জন্য আমার খুব আগ্রহ থাকতো। এমনও আছে আমি 1 সপ্তাহ ব্যবহার করে এক্সচেঞ্জ করে নিয়েছি, এরকম। তো এই যে জিনিসগুলো মানে ছিল আর কি, ফোনের প্রতি একটা আকর্ষণ ছিল, যে কারণে হয়তো এই ফোন রিভিউতে আসা আমার। বাট সত্যি বলতে কি আমি খুব ভালোভাবে লেগেছিলাম। আপনারা হয়তো ভালো করে জানেনও না, অনেকেই হয়তো জানেন না, আমার একদম 1 লক্ষ সাবস্ক্রাইবার পর্যন্ত আমি কোনো স্পন্সরশিপই পাইনি। আমি ফ্রিতে মানুষের কাছে গিয়ে বলতাম যে একটা ফোন আমাকে একটু দেন, আমি নিয়ে রিভিউ করে আপনাদের দিচ্ছি, এরকম। অনেক দোকানে আছে কিছু জিনিস, মানে আমি এমনও বলেছি যে আমার এইটা না হয় আপনি রাখেন, বাট আপনার ফোনটা আমাকে অ্যাটলিস্ট একটু বিশ্বাস করে দেন, আমরা এই 2-1 দিন ব্যবহার করে একটা রিভিউ দিব, আবার আপনার ফোন আপনাকে ফেরত দিয়ে যাবো। এমন জার্নিও ছিল। আর এখনকার দিনে তো ইউটিউবিং শুরু করলে আপনাদের জন্য অনেক সুবিধা। আপনি যদি একজন রিভিউয়ার হতে চান, মোটামুটি কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করেন, দেখবেন 10,000-12,000 সাবস্ক্রাইবার হয়ে গেলো, আপনি রিভিউ ইউনিট পেয়ে যাচ্ছেন খুব সহজে। বাট আমাদের টাইমটা অনেক বেশি আসলে স্ট্রাগল ছিল, শুধু আমি না, সোহাগ ভাই, ATC, ওদেরকেও অনেক কষ্ট করতে হয়েছে ওই সময়টাতে কিন্তু। বাট এখনকার দিনে দাঁড়িয়ে আপনাদের ওইটুকু কষ্ট হয়তো করা লাগবে না, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। এবং এখনকার দিনে দেখুন কন্টেন্ট কোয়ালিটি অনেক উন্নত হয়েছে। আপনি আমার আগের ভিডিও দেখেন আর এখন দেখেন, দেখলে তো বুঝবেন দিন আর রাত তফাৎ হয়ে গেছে, তাই না? তো আপনাকে যদি এই জায়গায় স্ট্যান্ড আউট করতে হয়, প্রথম থেকেই একটু ভালো করতে হবে, এর আসলে বাইরে আর কোনো সুযোগ নেই। আর আপনি যেটা ভালো পারেন ওইটাই আসলে করা উচিত। আপনি যদি মনে করেন স্যাম ভাই এখানে টেক ইউটিউবার হয়ে বা রিভিউ করে এখন একটা ভালো জায়গায় চলে আসতেছে, সো আমিও হয়তো পারবো, ব্যাপারটা কিন্তু এমনও না ভাইয়া। আপনার মধ্যে যে জিনিসটা ভালো রয়েছে, যেটা আপনি ভালো জানেন, আপনার আসলে ওটা নিয়েই কাজ করা উচিত। গেমিং জোন, স্যাম ভাই স্ন্যাপড্রাগন 7+ Gen 3 অ্যান্ড 8 Gen 3 কোনটা ভালো হবে? OnePlus Nord 4 নাকি Honor GT ভালো হবে? নিজ থেকে যদি বলি Honor GT ভালো হবে, আর স্ন্যাপড্রাগন 8 Gen 3 অবশ্যই এগিয়ে থাকবে। রাজুল ইসলাম ভাই, ফোনের রিভিউর সময় কোন ফোনের ক্যামেরায় LMC আর Gcam সাপোর্ট নেয় অথবা নেয় না, সেটা বলে দিলে ভালো হয়। আমরা কিন্তু অনেক ফোনের ক্ষেত্রেই, মানে যে ফোনগুলোর ক্ষেত্রে একটু বলা দরকার হয়, আমি মনে করি অন্তত সেগুলোতে বলার ট্রাইও করি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেক সময় মিস হচ্ছে, বাট এখন থেকে ট্রাই করবো প্রত্যেকটার ক্ষেত্রেই যাতে এরকম কিছু থাকে আর কি, যাতে আপনারাও বুঝতে পারেন। উদয় চ্যাটার্জি লিখছেন, স্যাম ভাই আলট্রাওয়াইড সেন্সরের কাজ কি, থাকলে কী কী সুবিধা হয়? আশা করি উত্তর পাবো। ভাইয়া কেন যে জানেন না আমি জানি না, এটা জানা উচিত ছিল আপনার নিজে থেকেই। আলট্রাওয়াইড ওই যে ক্যামেরার ক্ষেত্রে আমরা দেখতে পাই মেইন শুটার তো মেইন শুটারই থাকে, পরবর্তী অনেক সময় অনেক ফোনে দেখা যায় যে একটা আলট্রাওয়াইড শুটার রয়েছে যেটা আরও বেশি ফিল্ড অফ ভিউতে ছবি দেবে। ধরুন মেইন ক্যামেরাটা আমাকে এই যে এইটুক একটা ফ্রেমে ছবি দিচ্ছে, হ্যাঁ, বাট আলট্রাওয়াইডটা এই যে এত বড় ফ্রেমে ছবি দিতে পারছে। এটাই হচ্ছে আলট্রাওয়াইডের মজা। যখন আপনি একটা ল্যান্ডস্কেপের ছবি দিচ্ছেন, অনেক বড় একটা ফিল্ড অফ ভিউতে ছবি নিতে পারছেন, আলট্রাওয়াইড ক্যামেরাটা অনেক বেশি ওয়াইড হয়ে থাকে। দ্যাটস ইট। আবার আলট্রাওয়াইড দিয়ে চাইলে ম্যাক্রো ছবিও তোলা যায়। ভিডিওর ক্ষেত্রে অনেক সুন্দর একটা ভাইব আসে, বিশেষ করে যারা অ্যাকশন ভিডিও শ্যুট করেন। সাদিক ভাইয়া লিখছেন, ভাই ফোনে ইসিম ভালো নাকি ডিজিটাল সিম? ডিজিটাল সিম বলতে ওই যে আমরা যে রেগুলার সিম কার্ড যারা দেখি ওইটা হয়তো। আর ইসিম, হ্যাঁ ভাই ভালো হবে নাকি, ইসিমের সুবিধা আছে। যেমন আমার এই ফোনটাতে কিন্তু এখনও একটা ইসিম আছে, এটাতে 2টা ফিজিক্যাল সিম চলছে, তারপর একটা ইসিম রয়েছে। ওই ইসিমটা মূলত চাইনিজ ইসিম, আমি চায়নায় গিয়ে ওটা অন করে নিয়েছিলাম। দেখুন ফোনের মাঝে আছে, আমি আবার অফ করেও রেখেছি, তারপর আমি চাইলে 2টা ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারছি। এটাতে আসলে কোনো সমস্যা বা খুব আহামরি সুবিধা এমন কিছুই না। ওয়ার্ল্ড বাংলা জাতীয় প্রশ্ন, ভাই রিয়েলমি ফোনে FM থাকে না কেন? জানালে খুশি হব, ধন্যবাদ। আমারও একই প্রশ্ন ভাই, রিয়েলমির ফোনে কেন FM থাকে না বলেন তো? এটা তো থাকা উচিত ছিল। তো এটা নিয়ে রিয়েলমির সাথে ঘোর বিরোধিতা করতে হবে। আমি অবশ্যই তাদের সাথে কথা বলে জানাবো যে আপনাদের ফোনে কেন FM থাকে না। বিলাল হোসেন লিখছেন, ভাই আপনি যে বললেন স্টাইলাস পেনের জন্য স্যামসাংয়ের S সিরিজ বা ওই যে আলট্রা সিরিজটা আমি আলট্রা ফোনটা ব্যবহার করি, স্টাইলাস পেনের মাধ্যমে আপনি কী কাজ করেন? স্টাইলাসটা আমার খুবই লাগে ভাই। লাগে কেন? ধরুন আমি যখন এই যে ঢাকার বাইরে থাকি, অনেক সময় তো থাকা হয়, বা অনেক সময় স্টুডিওর বাইরে, আমাকে কিন্তু থাম্বনেল তৈরি করতে হয়। আমি কিন্তু তখন এই ফোন দিয়ে থাম্বনেল তৈরি করি, এবং সেটা তৈরি করতে গেলে আমার ওই পেনটা দরকার হয়, এবং পেন দিয়ে খুব সূক্ষ্মভাবে কাজটা করা যায়। এবং টুকটাক ফোন দিয়ে আমি এডিট করতে গেলে আমার আসলে কেন যেন পেনের প্রতি মানে ওটার উপরে একটা অভ্যাস হয়ে গেছে।
তো ওই জন্যই আমার লাগে। শিহাব ভাই জানতে চেয়েছেন, স্যাম ভাই ভিডিও এডিটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইনের জন্য কি অ্যাপলের ইকোসিস্টেম সেট ভালো হবে? প্লিজ রিপ্লে। আমাদের কাছে তো ভাই খুবই ভালো হচ্ছে, মানে আমরা তো দীর্ঘদিন যাবত অ্যাপলের ইকোসিস্টেমে আছি এবং আমাদের ভিডিও এডিটিং টোটাল প্যানেলগুলো সবগুলোই হচ্ছে ওই অ্যাপলের, এবং আমাদের কাছে বেশ ভালোই লাগে। আচ্ছা, পরবর্তী কমেন্টটা, ভাইয়ের নামটা আমি বুঝিনি, উনি লিখছেন ওয়াইফাই প্যাকেজের দাম কি কমবে? সিমের ইন্টারনেট অ্যান্ড কল রেট কমবে কি? ভাই কমার কোনো পসিবিলিটি নেই, বরং তো দেখলাম বাড়তে। সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে ওয়াইফাইয়ের দামও কমবে খুব শীঘ্রই। দেখা যাক, আস্তে ধীরে হয়তো কমলেও কমতে পারে, সময়ের সাথে কমবে, সেটা সময়টা যে কতদিন সেটা বলা খুবই মুশকিল। তো ভাই ব্রাদার, এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন এবং কমেন্টের উত্তর। বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছি নিশ্চয়ই, আর বেশ কিছুর উত্তর কিন্তু সরাসরি কমেন্ট সেকশনে গিয়েও দেওয়া হয়েছে। আবার নেক্সট পর্বেও দেখা হবে আপনাদের সাথে রবিবারে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হচ্ছে কিন্তু নতুন ভিডিওতে।